ক্যাপ্টেন পকেট থেকে রুমালটা বের করে বলে, তুমি এটা খুঁজছ? আমি সবাইকে খুন করেছি। ক্যাপ্টেন অ্যারেস্ট হওয়ার জন্য 2 হাত হানের দিকে বাড়িয়ে দেয়, যা দেখে হানের চোখ ছলছল করতে থাকে, কারণ সে মন থেকে ক্যাপ্টেনকে শ্রদ্ধা ও ভক্তি করত। না চাইতেও সে তাকে অ্যারেস্ট করে। এই দৃশ্য দেখে বাকি সবাইও হতভম্ব। এবার হচ্ছে জিজ্ঞাসাবাদের পালা। আমি জানি সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, তারপরও আমি মন থেকে চাই খুনগুলো আপনি না করলে ভালো হতো। ক্যাপ্টেন বলে, আমি তোমাকে আগে থেকেই বলেছি কখনো কাউকে বিশ্বাস করবে না। আপনি 10 বছর ধরে আমার সাথে খেলছেন, খুব তাড়াতাড়ি 10 বছর চলে গিয়েছে, তাই না? যাই হোক, আমি সবগুলো খুন করেছি। আমি ইনাকে ওই পাজেলগুলো পাঠাতাম। আপনি এই 5 জনকে কেন খুন করলেন? আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু তার জন্য প্রেসদের ডাকতে হবে। তুমি যদি একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করো, তাহলে আমি এই খুনগুলো করার ব্যাখ্যা দিব, যে কিভাবে বা কী কারণে আমি এই খুনগুলো করেছি। তাহলে আপনি কেন আত্মসমর্পণ করেছেন? এখনও তো 3টা খুন করা বাকি। যা শুনে ক্যাপ্টেন বলে, আমি হাঁপিয়ে গিয়েছি। আমি চাচ্ছি এটা শেষ হোক। এরপর আমরা পুলিশ চিফকে দেখতে পাই। সে ইয়াংকে বলে, তোমার কোনো ধারণা আছে যে কি হতে যাচ্ছে? সত্যিই কি সে ডংহুনকে খুন করেছে? আমি কি বিশ্বাস করব বুঝতে পারছি না। ইনাও বাড়িতে এসে সেই কাচের দিকে তাকিয়ে ভাবছে, সেই দিন রাতে কালো পোশাকধারী লোকটা তাহলে ক্যাপ্টেন ছিল। এরপরে তদন্তের জন্য জয় ক্যাপ্টেনের বাড়ি যায়। লাইট অন করে। জয় দেখে বাড়িতে একাধিক মানুষের জিনিসপত্র আছে। পিছনে তাকিয়ে দেখে এখানে অনেকগুলো এতিম বাচ্চারা থাকে, অর্থাৎ ক্যাপ্টেন এই এতিম বাচ্চাগুলোর দেখাশোনার দায়িত্ব নিয়েছে। এখন আমরা প্রশ্নবিদ্ধ, তাহলে ক্যাপ্টেন কোথায় থাকে? এই ঘটনা জানার পর ইনা তাকে জিজ্ঞাসাবাদ করে, 10 বছর আগে যেদিন আমার চাচা খুন হয়েছিল, তখন তুমি কি জানতে ঠিক ওই সময় আমি বাড়িতে আসব? এটা আমার পরিকল্পনার অংশ ছিল না। তুমি আমার পিছনে দাঁড়িয়ে কি ভাবছিলে? কেনই বা তুমি আমাকে সেদিন খুন করনি? তো ক্যাপ্টেন এটা শুনে একটু চমকে যায়। আমি তোমাকে এই ব্যাপারে কিছুই বলতে পারছি না। যদি তুমি সবকিছু জানতে চাও, তাহলে একটা প্রেস কনফারেন্স আয়োজন করো। এটা শুনে ইনার একটু সন্দেহ হয়। গভীরভাবে বিশ্লেষণ করে জানা যায়, ক্যাপ্টেনের বয়স যখন 5 বছর ছিল, তখন তার বাবা মারা গিয়েছে। এর ঠিক 2 বছর পরে তার মমতাময়ী মা তাকে ছেড়ে চলে গিয়েছে। সেই থেকে সে একটা এতিমখানাতে বড় হয়েছে। অনেক কষ্ট করে সে এ পর্যন্ত এসেছে। এর জন্যই ক্যাপ্টেন এতিমদেরকে অন্য চোখে দেখে। তাদের প্রতি আলাদা একটা টান আছে তার। কল হিস্টোরি চেক করে দেখা গিয়েছে, সে শুধুমাত্র 10 জন ব্যক্তির সাথে কানেক্টেড। ওই রুমালটার ব্যাপারে কোনো কিছু জানা গিয়েছে। রুমালটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তারা বলেছে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে। জয় বলে, ক্যাপ্টেন যে অ্যাড্রেস দিয়েছে সেখানে গিয়ে আমরা এতিম বাচ্চাদেরকে দেখতে পেয়েছি, কিন্তু সে কোথায় থাকে এটা আমরা জানতে পারিনি। এটা শুনে ইয়াং অবাক হয়, কারণ একজন খুনি কখনো এতটা কোমল হৃদয়ের হতে পারে না। সবকিছু শুনে ইয়াং বলে, আমাদের এর থেকে আরও স্ট্রং এভিডেন্স লাগবে। কোর্টে এগুলো গ্রহণযোগ্য নয়। হান বলে, এছাড়া আমরা কি করতে পারি? সে একটা প্রেস কনফারেন্স আয়োজন করতে বলেছে, তাছাড়া সে কোনো কিছুই স্বীকার করবে না। ইনা বলে, কেমন হয় আমরা যদি প্রেস কনফারেন্স আয়োজন করি, তারপর দেখি সে কি বলে। আফটারঅল এটা কোনো সাধারণ কেস না। ঠিক এরপরে আমরা দেখতে পাই হান আবার ক্যাপ্টেনের সাথে দেখা করে, কারণ সে ক্যাপ্টেনকে মন থেকে অনেক ভালোবাসে, তাই সে অনেক ব্যথিত। আপনি এমনটা কেন করেছেন? আপনি জানেন কেন আমি আপনাকে এতটা পছন্দ করি? চাকরিতে যখন আমি নতুন এসেছি, তখন আমি দেখেছি আপনি একটা এতিম বাচ্চাকে ন্যায় বিচার পাইয়ে দিতে অনেক স্ট্রাগল করেছিলেন। আপনি কি সেই ক্যাপ্টেন যাকে আমি দেখেছিলাম? অফিসার হান, তুমি এটা জটিল করে দেখছ। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক এর পরে আমরা ইনাকে দেখতে পাই। সে সেইখানে পৌঁছে গিয়েছে যেখানে ক্যাপ্টেন থাকে। রুমের মধ্যে গিয়ে দেখতে পাই ক্যাপ্টেন ডিপলি এতিম বাচ্চাদের সাথে জড়িত, যার জন্য পুরো রুম জুড়ে এতিম বাচ্চাদের সাথে তার ছবি রয়েছে। এত কিছু দেখে ইনা ভাবছে, এই কোমল হৃদয়ের মানুষটা কি করে কিলার হতে পারে। দৃশ্য পরিবর্তন হয়। ইনা হানের বাড়িতে গিয়েছে। এই মাছটা আমি ক্যাপ্টেনের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মনে হয় তুমি কখনো ক্যাপ্টেনের বাড়িতে যাওনি। হান কোনো কথা বলছে না। তার বাড়িতে শুধু এতিম বাচ্চাদের ছবি, যাদেরকে সে দেখাশোনা করে বড় করেছে। ক্যাপ্টেন যে কিলার এটা হান কিছুতেই হজম করতে পারছে না, তাই সে বাচ্চাদের মতো কাঁদছে। এটা দেখে ইনা তাকে সান্ত্বনা দেয়। এরপরে হান আর ইনা সেই এতিমখানায় যায় যেখানে ক্যাপ্টেন থাকতো। আপনি কতদিন ধরে ক্যাপ্টেনকে চেনেন? আমরা একসাথে এতিমখানাতে বড় হয়েছি। ইট মিনস তারা ন্যাংটাকালের বন্ধু।
আমরা আমাদের শৈশব এখানেই কাটিয়েছি। যবে থেকে সে পুলিশের চাকরিতে জয়েন করেছে, সেই থেকেই সে একটু পরিবর্তন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল তার আলাদা কোনো উদ্দেশ্য আছে। সে কাউকে খুঁজে বেড়াচ্ছে। তুমি কি জানো সে কাকে খুঁজে বেড়াচ্ছে? আই অ্যাম সরি, ইটস প্রাইভেট। আমি আপনাকে এটা বলতে পারছি না। প্রাইভেট? এখানে 6 জনের খুন হয়েছে। কে জানে সামনে কি না কি হয়। সরি স্যার, আমি এটা বলতে পারছি না। এরপর হান আবার ক্যাপ্টেনের সাথে দেখা করে। এটা এতিম বাচ্চাদের লিস্ট, যাদের দায়িত্ব আপনি এ পর্যন্ত নিয়েছেন। এই 21 জন বাচ্চার মধ্যে সে কে, যাকে আপনি এই কেস থেকে বাঁচাতে চাইছেন? এর মানে হচ্ছে এই 21 জন বাচ্চার মধ্যে হয়তো সিরিয়াল কিলার আছে। এখন কথা হচ্ছে বাচ্চারা কিভাবে সিরিয়াল কিলার হতে পারে। হয়তো কোনো বাচ্চা বড় হওয়ার পর পথভ্রষ্ট হয়ে সিরিয়াল কিলার হয়ে গিয়েছে। যাই হোক, সামনে দেখা যাক কি হয়। এতিম বাচ্চাদের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। তুমি শুধু একটা প্রেস কনফারেন্স আয়োজন করো, সেখানে আমি সব সত্যি কথা বলে দিব। যা শুনে হান হতাশ হয়ে পড়ে। আমি জানি আপনি সিরিয়াল কিলার নন, আর যদি কারো মৃত্যু হয় তাহলে তার দায়ভার আপনাকে নিতে হবে। এরপর হান ইয়াংকে বলে ক্যাপ্টেন সিরিয়াল কিলার নন। ইনাও হানের সাথে সম্মতি দেয়। আমি যখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছি আমার চাচা খুনের পর আপনি আমার পিছনে দাঁড়িয়ে কি ভাবছিলেন, আর কেনই বা আপনি আমাকে সেদিন খুন করেননি, এটা শুনে ক্যাপ্টেন চমকে যায়, যেন সে এটা প্রথম শুনেছে। তাই সে কিলার নয়, কিলার অন্য কেউ। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন কিলারকে কেন বাঁচাতে চাইছে, তার সাথে কি সম্পর্ক আছে, বা কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে। তোহান এরপরে ক্যাপ্টেনকে ছেড়ে দেয়। তুমি কি করছো? আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে আপনি কিলার নন। এখনও 3টা পাজেল পাওয়া বাকি। এর মানে কিলার আরও 3 জনকে খুন করবে। তাই শুধু শুধু আপনার পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো এরপরে হান চলে যায়। ক্যাপ্টেন যেহেতু কিলারকে বাঁচাতে চাইছে, তাই হান চইকে ক্যাপ্টেনের উপর নজর রাখতে বলে। পরদিন চই হানকে কল করে বলে ক্যাপ্টেন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, তুমি তাকে ফলো করতে থাকো আর আমাকে লোকেশন সেন্ড করো। ক্যাপ্টেনও বুঝতে পারে যে চই তাকে ফলো করছে। এদিকে হানও গাড়ি বের করে বেরিয়ে পড়েছে। চইও তাকে ফলো করে যাচ্ছে, যা দেখে ক্যাপ্টেন গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। এরপরে আমরা 2 জন লোককে দেখতে পাই, যারা খুব ভালো বন্ধু। পাখি শিকার করতে তারা এখানে এসেছে। পাখি শিকার করে ফেসবুকে ছবি আপলোড করতে তারা একটা ছবি তোলে। বাহ, তারা তো রসিক আছে। এর মধ্যেই ক্যাপ্টেন সেখানে পৌঁছে যায়। চইও তার পিছনে আছে। সাথে সাথে সে হানকে লোকেশনটা বলে দেয়। তারপর চই পায়ে হেঁটে হেঁটে ক্যাপ্টেনকে পিছু করতে থাকে। ওই 2 জন যেহেতু পাখি শিকার করছে, তাই গুলির শব্দে চই অনেকটা ভয় পায়। আর সামনে তাকিয়ে দেখে ক্যাপ্টেন নেই। হঠাৎ করে ক্যাপ্টেন পিছন থেকে চইয়ের গলায় ফাঁস দেয় আর তাকে অচেতন করে ফেলে। তারপর ক্যাপ্টেন চইয়ের পিস্তল নিয়ে সামনে এগিয়ে যায় আর লুকিয়ে ওই 2 জন ব্যক্তিকে দেখতে থাকে। ক্যাপ্টেন পাশে তাকিয়ে দেখে তাদের উপর কেউ গান পয়েন্ট করে আছে। ক্যাপ্টেন তাদেরকে বাঁচাতে ফাঁকা গুলি করে। তারপর তাদের দিকে দৌড়ে যায়, যাতে ওই লোকটা ভাবে সে তাদেরকে আক্রমণ করতে আসছে। এটা ভেবে ওই লোকটা ক্যাপ্টেনের উপর গুলি চালিয়ে দেয়। হানও সেখানে পৌঁছে যায়। এতগুলো গাড়ি একসাথে দেখে হান কনফিউজড হয়ে যায়। হঠাৎ 2টা গুলির শব্দ হয়। পিস্তল বের করে সেই দিকে যায় যেদিক থেকে গুলির শব্দ এসেছে। সামনে গিয়ে হান ক্যাপ্টেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। রক্ত দেখে হান সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল করে। তারপর ক্যাপ্টেন হানকে বলে, তারা কি জীবিত আছে? আপনি কাদের কথা বলছেন? আমি তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। যা শুনে হান আশেপাশে তাকায় আর দেখে কিছুটা দূরে আরেকটা লাশ পড়ে আছে। তাদেরকে বাঁচানোর জন্য আপনি কেন আপনার জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন? কারণ এইসব খুনগুলো আমার কারণে হচ্ছে। এ পর্যন্ত যারা যারা খুন হয়েছে তারা ছিল এই পৃথিবীর আবর্জনা। এতে ওই বেচারা ছেলেটার কোনো দোষ নেই। আপনি কার কথা বলছেন? তখন ক্যাপ্টেন মরতে মরতে একটা নাম বলে। তো নামটা হচ্ছে সিংদুঙ্গা। এরপরে ক্যাপ্টেনের মৃত্যু হয়ে যায়। ক্যাপ্টেনের মৃত্যুতে হান অঝরে কাঁদতে থাকে। আর এই দৃশ্য পাশ থেকেই ওই কিলার দেখছে। কিছুক্ষণ পরে পুলিশ অ্যাম্বুলেন্স ক্রাইম সাইডে পৌঁছে যায়। ইনা যখন জানতে পারে ক্যাপ্টেন আর বেঁচে নেই, তখন সে অনেক আপসেট হয়ে পড়ে। চইকেও ট্রিটমেন্টে দিতে নিয়ে যাওয়া হয়। সামনে গিয়ে ইনা দেখতে পায় হান হতাশ হয়ে বসে আছে। যদি আমি প্রেস কনফারেন্স আয়োজন করতাম তাহলে হয়তো ক্যাপ্টেন বেঁচে থাকতো। যা শুনেই না হানের কাঁধে হাত বুলায়। মারা যাওয়ার আগে ক্যাপ্টেন একটা নাম বলে গিয়েছে, আর আমাদেরকে খুঁজে বের করতে হবে সে কে। অন্যদিকে আমরা একজন ভিকটিমকে দেখতে পাই। অনেক জখম থাকা সত্ত্বেও
সে জীবিত আছে। সাথে সাথে তাকে আইসিইউতে এডমিট করা হয়। এরপরই না ওই নামটা গুগলে সার্চ করে আর জানতে পারে ওই নামে অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। তো যে ব্যক্তিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তার নাম হচ্ছে মিস্টার কোয়াং। বয়স তার 58। পেশায় সে একজন প্রসিকিউটর। মনে হচ্ছে কিলার তাকে আগে থেকেই চিনত। স্পটে ক্যাপ্টেনের ফোন খুঁজে পাওয়া যায়নি, হয়তো কিলার তার ফোন নিয়ে গিয়েছে। এরপরে হান কোয়াংকে দেখতে চায়। দেখে সে মোটামুটি সুস্থ। এর মধ্যে ওই পাজেল সিরিয়ালের কেসটা সকল নিউজ চ্যানেলে সম্প্রচার করা হয়, যা দেখে পুলিশ চিফ চিৎকার করে বলে, এই খবরটা মিডিয়াকে কে জানিয়েছে? তো কেউ তো জবাব দিতে পারছে না যে কে এই কাজটা করেছে। তখন ক্যামেরা ইনার দিকে ফোকাস করে। এর মানে ইনাই মিডিয়াকে এই কেসের সম্পর্কে বলেছে। ইনা হানকে কল করে বলে কিলার আরও একটা পাজেল পাঠিয়েছে। সাথে সাথে হান দৌড়ে আইসিইউতে যায়। তখন দেখে কোয়াং জীবিত আছে। এরপরে দেখে কোয়াংয়ের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে আর হানের সামনেই কোয়াং ছটফট করতে করতে মারা যায়। সাথে সাথে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। তো সবগুলো এপিসোডের মধ্যে এই এপিসোডটা আমার কাছে দারুণ লেগেছে, কারণ এই এপিসোডে অনেক ছোট ছোট টুইস্ট ছিল। তো আপনার কাছে এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।